হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা শুরু করব অ্যালকেন প্রিপারেশনের নতুন একটা মেথড, যে মেথডের নাম হলো ডিকার্বক্সিলেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। আমরা অ্যালকেন প্রিপারেশন করব কি থেকে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এবং কোন মেথডের মাধ্যমে করব? ডিকার্বক্সিলেশনের মাধ্যমে। তো আমরা দেখে নিই যে ডিকার্বক্সিলেশন মানে কি। দেখো, ডিকার্বক্সিলেশন হলো একটা প্রসেস, একটা মেথড, যে মেথডের মাধ্যমে আমরা কোনো কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে রিমুভ করতে পারি। কি বললাম তাহলে? ডিকার্বক্সিলেশন কি? ডিকার্বক্সিলেশন is a method, the process of elimination or removal CO2 gas from a carboxylic acid is called decarboxylation. ওকে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কি করব? CO2 গ্যাসকে রিমুভ করব। কার্বক্সিলিক অ্যাসিড থেকে CO2 গ্যাসকে রিমুভ করব। তো এই যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলবো ডিকার্বক্সিলেশন। তো আমরা দেখে নিচ্ছি, ধরো এই একটা কার্বক্সিলিক অ্যাসিড আর CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড OH। ওকে, এই একটা কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা CO2 গ্যাস মানে এই মলিকিউলসটাকে আমরা রিমুভ করব এখান থেকে। তো এখান থেকে রিমুভ করলে কি হচ্ছে দেখো, এখান থেকে CO2 বেরিয়ে যাচ্ছে, প্লাস বাকিটা কি পড়ে থাকছে? আর CH2, আর এখানকার একটা হাইড্রোজেন পড়ে থাকছে আর CH2 বন্ড H, অর্থাৎ এটা কি CH3। তো এরকম একটা অ্যালকেন তৈরি হচ্ছে। তো CO2 মলিকিউলসকে কোনো কার্বক্সিলিক অ্যাসিড থেকে বের করার পদ্ধতিকে আমরা বলি ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, তো ক্লাস ইলেভেনে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করি। তো এখানে দুটো প্রসেস আছে। এক নম্বর ডিকার্বক্সিলেশনের প্রসেস হলো, এক নম্বর প্রসেস, সেটা ডিকার্বক্সিলেশন অফ সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড বাই সোডা লাইম। ওকে, সোডা লাইম কি? সোডা লাইম হলো NaOH প্লাস CaO, থাকবে কি পরিমাণে? 3:1 রেশিওতে থাকবে। তাহলে একটা আমরা এই সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি সোডা লাইম দিয়ে আমরা যদি আমরা হিট করি তাহলে সেখান থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো। অ্যান্ড দ্য নাম্বার 2 প্রসেস, 2 নম্বর প্রসেস হলো কোলভে ইলেকট্রোলাইসিস। তাহলে কোলভে ইলেকট্রোলাইসিসের মাধ্যমেও আমরা কিন্তু অ্যালকেন প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, দেখো এই দুটো আমাদের পড়তে হবে ক্লাস 11-এ। ক্লাস 11-এ আমরা অ্যালকেন প্রিপারেশন করব এই দুটো প্রসেসে। এছাড়াও ক্লাস 12-এ আরও ডিকার্বক্সিলেশন হতে পারে। ক্লাস 12-এর জন্য আরও ডিকার্বক্সিলেশন হতে পারে। তো আমি এখানে বলছি, দেখো ডিকার্বক্সিলেশন আর কি আমাদের ডিকার্বক্সিলেশন মেথড আছে। তো তোমরা লিখে নিতে পারো যে আরও কিভাবে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমরা অন্যান্য প্রোডাক্ট পেতে পারি। তো দেখো, 1 নম্বর আমরা করতে পারি BHR। জানো তোমরা BHR মানে কি? বোরোডিন হান্সডিকার রিয়াকশনেও আমরা CO2 কে রিমুভ করি। ঠিক আছে, নাম্বার 2 BSR অর্থাৎ বার্নবম সিমোনিনি রিয়াকশনের মাধ্যমে আমরা CO2 মলিকিউলসকে রিমুভ করি। এছাড়াও আছে 3 নম্বর
আর কি আছে, আর আছে ড্রাই ডিস্টিলেশন, ড্রাই ডিস্টিলেশন, ডিস্টিলেশন, dry distillation of calcium salt of carboxylic acid। ঠিক আছে, মানে আমরা যদি ড্রাই ডিস্টিলেশন করি, শুষ্কপাতন করি, কার শুষ্কপাতন করব, কোনো ক্যালসিয়াম, কোনো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, সেখান থেকে আমরা CO2 মলিকিউলসকে রিমুভ করতে পারি। আর আমরা করতে পারি ক্যাটালাইটিক, catalytic decomposition, decomposition of carboxylic acid, carboxylic acid। ঠিক আছে, তো ডিকার্বক্সিলেশনের এতগুলো মেথড, আমরা উপরের যে মেথডগুলোর কথা বললাম 1 2 3 4, এগুলো আমরা প্রত্যেকটাই ক্লাস 12-এ শিখব, ক্লাস 12। ওকে, আর ক্লাস 11-এ আমরা কি করব, অ্যালকেন প্রিপারেশন করব দুটো প্রসেসের মাধ্যমে। একটাকে বলবো ডিকার্বক্সিলেশন অফ সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড বাই সোডা লাইম অ্যান্ড হিট। সোডা লাইম নিব, হিট দিব, সেখান থেকে অ্যালকেন প্রস্তুত হবে। আর এটা কি করতে পারি, কোলবে ইলেকট্রোলাইসিস অফ সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই দুটো প্রসেস আমাদের ক্লাস 11-এ করতে হবে, আর এই 4টা প্রসেস আমাদের ক্লাস 12-এ করতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব ডিকার্বক্সিলেশন অফ সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড বাই ইউজিং সোডা লাইম। চলো সবাই লিখে নাও, খুব ইম্পর্টেন্ট এবং খুব নতুন নতুন কিছু কনসেপ্ট তোমাদের দিতে চলেছি। চলো তাহলে আমরা আজকে কি করব, যে সোডা লাইম দিয়ে, সোডা লাইমের উপস্থিতিতে কোনো সোডিয়াম কার্বক্সিলেট থেকে অ্যালকেন প্রিপারেশন করব। তাহলে প্রিপারেশন অফ অ্যালকেন, প্রিপারেশন অফ অ্যালকেন ফ্রম সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, অফ কার্বক্সিলিক অ্যাসিড ইউজিং সোডা লাইম, সোডা লাইম। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো দেখো সোডা লাইম মানে কি, আমি বারবার করে বলছি NaOH প্লাস CaO, এবং এদের রেশিও কি হবে 3:1, 3:1। কি হবে দেখো, একদম জেনারেল কনসেপ্ট। দেখো কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে RCH2, আমি একটা যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছি, RCH2 C ডাবল বন্ড O বন্ড OH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। এবার এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি আমরা NaOH দিয়ে দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, তাহলে এখান থেকে কি হবে, এটা অ্যাসিড, এটা বেস, অ্যাসিড চায় বেসকে, বেস চায় অ্যাসিডকে। তো অ্যাসিড এবং বেসের রিয়াকশনে কি তৈরি হয় তোমরা ভালো করে জানো, তৈরি হয় সল্ট অ্যান্ড ওয়াটার, -Na প্লাস ওয়াটার। ওকে, কি তৈরি হলো, এটা আমাদের সোডিয়াম কার্বক্সিলেট, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস বেস তৈরি হলো কি সোডিয়াম কার্বক্সিলেট প্লাস ওয়াটার। এটা একটা সল্ট, কি সল্ট, সোডিয়াম সল্ট। ঠিক আছে, তো এবার দেখো আমাদের মেন রিয়াকশনের দিকে আমরা যাব। এবার আমাদের যদি এই RCH2 C ডাবল বন্ড O বন্ড O মাইনাস Na প্লাস থাকে, এরকম দেওয়া আছে, এবং এর মধ্যে রিয়াকশনে দেওয়া আছে সোডা লাইম NaOH প্লাস CaO, আর দেওয়া আছে হিট। কি দেওয়া আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, তার মধ্যে সোডা লাইম। রিয়াকশনের ফলে প্রোডাক্ট যেটা উৎপন্ন করবে আমি বলে দিচ্ছি, সেটা R বন্ড CH2 বন্ড H প্লাস Na2CO3। খুব সহজ, এরকম একটা প্রোডাক্ট তৈরি হবে, অর্থাৎ এখান থেকে CO2 রিমুভ হচ্ছে, CO2 বেরিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে কি RCH2, বাকি যে পার্টটা অ্যালকিল গ্রুপটা থাকছে তার সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। কেন যুক্ত হচ্ছে, কিভাবে যুক্ত হচ্ছে, সব আমি বলে দেব। তো দেখো এরকম একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমরা রিয়াকশনের। কিরকম এক্সাম্পল, আমি এক্সাম্পলটা উপরে নিচ্ছি। চলো, তো এক্সাম্পলটা কেমন হবে,
দেখো এক্সাম্পলটা নিচ্ছি আমি, CH3 এটা এক্সাম্পল, বন্ড C ডাবল বন্ড O, বন্ড O মাইনাস Na প্লাস। ওকে, এর মধ্যে নিলাম আমি সোডা লাইম NaOH প্লাস CaO, আর হিট দেওয়া হচ্ছে। কি তৈরি হবে এখান থেকে? Na2CO3 বেরিয়ে যাবে, আর উৎপন্ন হবে এই অ্যালকিল গ্রুপের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি আছে, মিথাইল গ্রুপ, তার সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, অর্থাৎ তৈরি করছে মিথেন। কি তৈরি হচ্ছে? মিথেন, প্লাস বাকিটা উৎপন্ন করবে Na2CO3। কিভাবে উৎপন্ন করবে তোমরা বুঝে যাবে, ঠিক আছে? তো দেখো এই রিয়াকশনের আমরা মেকানিজম আমাদের দেখতে হবে, যে রিয়াকশনের মেকানিজম কিভাবে রিয়াকশনটা হচ্ছে। তো চলো দেখে নিই প্রথমে আমরা এর মেকানিজম। ওকে, তো দেখো এই যে সল্ট আছে, সেই সল্ট দ্রবণের মধ্যে খুব সহজেই ভেঙে যাবে। কিভাবে? দ্রবণের মধ্যে খুব সহজেই ভেঙে যাবে CH3 C ডাবল বন্ড O, বন্ড O মাইনাস প্লাস Na প্লাস, খুব সহজে ভেঙে গেল। দেখো সেকেন্ড স্টেপে আমাদের কি হবে? খুব ইম্পর্টেন্ট স্টেপ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ এটা। সেকেন্ড স্টেপে CH3 C ডাবল বন্ড O, বন্ড O মাইনাস, এরকম কার্বক্সিলেট আয়ন আছে, এখানে এটা অ্যাসিটেট আয়ন। তো এই অ্যাসিটেট আয়নের ক্ষেত্রে এখান থেকে এই নেগেটিভ চার্জ চলে আসবে C এবং অক্সিজেনের মাঝখানে, পাই বন্ড করবে, এবং এখান থেকে এই বন্ডটা ভেঙে কার্বনের মাথায় আসবে দুটো ইলেকট্রন। একটা কার্বনের ছিল, একটা এই কার্বনের ছিল, দুটো ইলেকট্রনই এই কার্বনে চলে এসেছে। এবং এই যে স্টেপ, এই স্টেপটাই হচ্ছে এই রিয়াকশনের স্লো স্টেপ হচ্ছে এই রিয়াকশনটা, এবং এটাকে আমরা কি বলবো? RDS, অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপ। দেখো এই ক্ষেত্রে তৈরি হচ্ছে কি? CH3 নেগেটিভ, প্লাস এখান থেকে কি রিমুভ হচ্ছে? CO2, এখান থেকে রিমুভ হচ্ছে CO2। এই স্টেপটা আমাদের খুব ইম্পর্টেন্ট স্টেপ। আমাদের কি তৈরি হচ্ছে এখানে তৈরি হচ্ছে আমাদের কার্ভ অ্যানায়ন। কি তৈরি হচ্ছে? কার্ভ অ্যানায়ন, ঠিক আছে? তো এই কার্ভ অ্যানায়নের স্টেবিলিটি যত বেশি হবে, তো এই রিয়াকশনের স্পিড তত বাড়বে, ঠিক আছে? তো সেকেন্ড স্টেপে, এবং এটা হলো আমাদের স্লো স্টেপ, এবং এর পরের যে স্টেপ সেটা কি? CH3C মাইনাস। দেখো দ্রবণের মধ্যে আমরা একটু আগে দেখলাম যখন অ্যাসিড এবং সল্ট এক জায়গায় দেওয়া হলো, সেখানে জল উৎপন্ন করছিল, তো সেখান থেকে খুব সহজেই জলের সাথে রিয়াকশন হবে। দেখো জলের মধ্যে কি আছে? অক্সিজেনের উপর আছে ডেল্টা মাইনাস, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন। তো হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস, তো এই নেগেটিভ চার্জ গিয়ে খুব সহজেই হাইড্রোজেনকে অ্যাটাক করবে, তো এখান থেকে এই বন্ডটা ভেঙে অক্সিজেনের মাথায় আসবে। আলটিমেট কি হচ্ছে? আলটিমেট এখান থেকে তৈরি হচ্ছে CH4 প্লাস OH মাইনাস। দেখো এই স্টেপটা ভেরি ফাস্ট, র্যাপিড স্টেপ বলতে পারি এটাকে আমরা, ভেরি ফাস্ট এই রিয়াকশনটা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মিথেন উৎপন্ন হয়েছে, যেটা আমরা এখানে তৈরি করছিলাম। এই হচ্ছে প্রসেস। আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা সোডা লাইম দিয়ে রিয়াকশন করব, তখন কিন্তু আমাদের কার্ভ অ্যানায়ন তৈরি হবে, এবং কার্ভ অ্যানায়নের স্টেবিলিটি যত বেশি হবে, রেট অফ রিয়াকশন কিন্তু তত বেশি হবে। তো এখান থেকে আমাদের কি করছে তাহলে? দেখো রেট অফ রিয়াকশন কি হচ্ছে? কার উপর ডিপেন্ড করছে? প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। কার্ভ অ্যানায়ন, স্টেবিলিটি অফ কার্ভ অ্যানায়ন। এবং স্টেবিলিটি অফ কার্ভ অ্যানায়ন কিসের উপর ডিপেন্ড করে আমরা জানি? নেগেটিভ চার্জ, অর্থাৎ -I ইফেক্ট। -I ইফেক্ট যুক্ত গ্রুপ যদি এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার স্টেবিলিটি বেশি হবে। কারণ নেগেটিভ চার্জ মানে কি? কার্বনের উপর নেগেটিভ চার্জ থাকলে সেটা কি হচ্ছে? আমরা জানি কি, যে কোনো চার্জ মানে টেনশন। তো এই চার্জটা কি করবে? কেউ যদি টেনে নেয় ওর কাছ থেকে, তাহলে ও স্টেবল ফিল করবে, ঠিক আছে? তো দেখো এই হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট এটা রেট অফ রিয়াকশনটা। এখান থেকে আমাদের নিট জেইতে কোশ্চেন হতে পারে রেট অফ রিয়াকশন। এবার দেখো আমাদের এই রিয়াকশন আর বাকি কি কি থাকছে? বাকি থাকছে আমাদের, দেখো এখানে NaOH থাকছে, OH থাকছে, আর CO2 থাকছে। দেখো এই NaOH
সরি Na প্লাস প্লাস OH মাইনাস প্লাস CO2 এবং যে আমরা সোডা লাইম ব্যবহার করেছি সেই সোডা লাইম থেকে আরেক মোল NaOH, এরা প্রত্যেকে রিয়াকশন করে কি তৈরি করবে এখান থেকে Na2CO3 প্লাস H2। দেখো Na2CO3 প্লাস H2। তো এই হলো আমাদের এই রিয়াকশনের মেকানিজম। আমাদের মেন স্টেপ হচ্ছে এটা, মেন স্টেপ, দিস ইজ স্লো স্টেপ। এর উপরেই আমাদের রেট অফ রিয়াকশন নির্ভর করবে, অর্থাৎ কার্বন আয়ন যত স্টেবল হবে ফরওয়ার্ড রিয়াকশন তত বাড়বে। ঠিক আছে, তো দেখো আমরা এবার তাহলে এক্সাম্পলে চলে আসি। তো রেট অফ রিয়াকশন কার কার উপর নির্ভর করছে? যে স্টেবিলিটি অফ কার্বন আয়ন। তো দেখো এবার যদি আমাদের এরকম রিয়াকশন দেওয়া থাকে, এক্সাম্পল করছি আমরা, ধরো এরকম আছে CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড O মাইনাস Na প্লাস, এর উপর দেওয়া আছে সোডা লাইম। তো কি হবে? মেকানিজম জানা আছে, সোডা লাইম সঙ্গে হিট, মেকানিজম জানা আছে। আমাদের আলটিমেট কি হয়, এই যে এখানে যে C ডাবল বন্ড O গ্রুপটা আছে তার পাশে এখানে এই কার্বনের উপর আসবে নেগেটিভ চার্জ, এবং এই কার্বন আয়ন যেটা তৈরি হবে সেটা জল থেকে H প্লাস গ্রহণ করবে। তো আলটিমেট কি উৎপন্ন করবে প্রোডাক্ট? CH3 বন্ড CH3, তৈরি হলো ইথেন। খুব সহজ। দেখো এর পরেরটা কি হবে, এর পরেরটা দেখো আমাদের এরকম দেওয়া আছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড O মাইনাস Na প্লাস, দেওয়া আছে কি বলো? সোডিয়াম 1 2 3 4 বিউটানোইক অ্যাসিড ছিল, যেহেতু H প্লাস বেরিয়ে গেছে ওই জন্য আমরা কি বলবো? বিউটানোয়েট, সোডিয়াম বিউটানোয়েট। তো এর মধ্যে যদি আমরা সোডা লাইম দিয়ে হিট করি NaOH প্লাস CaO, সঙ্গে আমি হিট দিচ্ছি, তো কি উৎপন্ন করবে? আমাদের মেন কাজ কি? এখান থেকে আমাদের এই জায়গাটায় নিয়ে আসতে হবে, মানে এই জায়গাটা ভাঙবে এবং এখানে কার্বন আয়ন তৈরি হবে, এবং কি হবে? H2O থেকে H প্লাস গ্রহণ করবে। তো তৈরি হচ্ছে কি? CH3 বন্ড CH2 বন্ড CH3, তৈরি করছে কি? প্রোপেন। খুব সহজ। দেখো এবার নেক্সট আমরা রিয়াকশন করছি। আবার ধরো এরকম দেওয়া আছে, এখানে দেওয়া আছে C ডাবল বন্ড O বন্ড O মাইনাস Na প্লাস। তো বলো কি হবে? কোথায় ভাঙবে? ভাঙবে এই জায়গায় ভেঙে এই কার্বনের উপর নেগেটিভ চার্জ। তো আলটিমেট কি তৈরি হচ্ছে? দেখো এখানে ঠিক এরকম, যেটার নাম কি? প্রোপেন, তৈরি করছে প্রোপেন। দেখো এবার আমরা খুব লেটেস্ট একটা এক্সাম্পল নেব। লেটেস্ট এক্সাম্পল কি সেটা? দেখো আমরা এরকম নিচ্ছি H বন্ড C ডাবল বন্ড O বন্ড O মাইনাস Na প্লাস, নামটা কি কে বলো? নামটা কি? দেখো এর নাম সোডিয়াম ফরমেট। ফর্মিক অ্যাসিড থেকে একটা H প্লাস বেরিয়ে গেছে এবং সেখানে Na প্লাস যুক্ত হয়েছে। নাম কি বললাম? সোডিয়াম ফরমেট। ওকে, এই সোডিয়াম ফরমেটের মধ্যে দেওয়া আছে সোডা লাইম আর দেওয়া আছে হিট। ভাঙবে কোথায়? রিয়াকশনের মেকানিজম আমরা বুঝে গেছি। তো ভাঙবে এই জায়গায়, এখান থেকে আসবে H এর উপর মাইনাস এবং জলের H প্লাস গ্রহণ করে তৈরি কি করবে? H2 প্লাস Na2CO3। কেমন লাগছে রিয়াকশনস? প্রত্যেকটা রিয়াকশন সহজ, তোমরা সবগুলো টুকে নাও তোমরা। দেখো নেক্সট আরো এক্সাম্পল করব, 5 নম্বর এক্সাম্পল। রিয়াকশনের মেকানিজমটা আমাদের বুঝতে হবে ঠিক মতো, তাহলে দেখবে সমস্ত রিয়াকশন কিন্তু খুবই সহজ আমাদের মনে হবে। দেখো এবার আমরা এক্সাম্পল নিব 5। ধরো এরকম দেওয়া আছে, এটার নাম কি বলো? এটা তো বেনজিন আমরা জানি, তার সঙ্গে দেওয়া আছে C ডাবল বন্ড O বন্ড O মাইনাস Na প্লাস। নাম কি এর নাম কি? সোডিয়াম বেনজোয়েট। এই সোডিয়াম বেনজোয়েটের মধ্যেও আমাদের কি দেওয়া আছে? সোডা লাইম সঙ্গে হিট দেওয়া আছে। ভাঙবে কোথায়? এখানে। তো আলটিমেট কি হবে? জল থেকে H প্লাস নেবে, আলটিমেট তৈরি করবে বেনজিন। এখানে একটা H যুক্ত হয়ে যাবে, কি হবে? বেনজিন। নেক্সট দেখো আমাদের এরকম দেওয়া আছে, এগুলো হোমওয়ার্ক করবে তোমরা।
দেখো এখানে CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড O মাইনাস Na প্লাস, এগুলো হোমওয়ার্ক করবে। সোডা লাইম দেওয়া আছে, প্রোডাক্ট কীভাবে বলবে, ঠিক আছে। তারপর দেখো 7 নম্বর এরকম দেওয়া আছে CH2 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড O মাইনাস Na প্লাস, কী হবে বলো? এটাও হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো নেক্সট আমরা যেটা করব, নেক্সট খুব ইম্পর্টেন্ট, এগুলো টুকে নাও, এ দুটো হোমওয়ার্ক থাকছে। দেখো নেক্সট আমরা যেটা করব সেটা খুব ইম্পর্টেন্ট, উপরে দুটো আমি মুছে দিচ্ছি। সবার টাকা হয়ে গেছে, সবাই লিখে নাও খাতায়। চলো, তো নেক্সট যেটা আমরা করব সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা নিব ম্যালোনিক অ্যাসিড। নাম তো সবাই শুনেছো, ফার্স্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিড, সরি সেকেন্ড ডাইকার্বক্সিলিক অ্যাসিড, নাম কি? ম্যালোনিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট। দেখো এই ম্যালোনিক অ্যাসিড হচ্ছে CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড OH, C ডাবল বন্ড O বন্ড OH, এ হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। বা এখানে আমরা এটাকে দেখো একটা কার্বনের সঙ্গে দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যুক্ত আছে, তো আমরা কি বলতে পারি? জেম ডাইকার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে আমরা কি বলবো না? ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড। দেখো এই ম্যালোনিক অ্যাসিডকে যদি আমরা শুধুমাত্র হিট দিই, শুধু টেম্পারেচার দেওয়া হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই কিন্তু এখান থেকে খুব সহজে একটা CO2 বেরিয়ে যাবে, খুব সহজেই CO2 বেরিয়ে যাবে। দেখো এখান থেকে এই গ্রুপটা এখানে আসলো এবং এই গ্রুপটা কার্বনের উপর মাইনাস চলে আসবে, তো এখান থেকে যে H প্লাস বেরিয়েছে সেটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়ে যাবে কি? এখানে CH2 ছিল আর একটা H যুক্ত হয়ে তৈরি করবে এটা CH3, এবং এর সঙ্গে বাকি পার্টটা কি আছে? C ডাবল বন্ড O বন্ড OH, C ডাবল বন্ড O বন্ড OH প্লাস এখান থেকে CO2 রিমুভ করছে। খুব সহজ। দেখো ম্যালোনিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড থেকে জাস্ট আমরা হিট দিব, এখানে আমাদের কোনো সোডা লাইমের প্রয়োজন নেই, সোডা লাইম ছাড়াই কিন্তু এখান থেকে এই গ্রুপটা বেরিয়ে যাচ্ছে। ওকে, দেখো নেক্সট আরেকটা এক্সাম্পল করব, খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে CH3 C ডাবল বন্ড O বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড OH। দেখো এই কম্পাউন্ডকে বলা হয়, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, তো বিটা পজিশন একটা কিটো গ্রুপ যুক্ত আছে, এই জন্য আমরা এটাকে বলি, এখানে আমি R দিয়ে দিচ্ছি, ধরো চলো R, এটাকে আমরা বলি বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড। বিটা পজিশনে কি আছে? কিটো গ্রুপ, এই জন্য কি বলা হচ্ছে? বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এটাও সেম, এটাও কিন্তু আমাদের সেম, এখানেও কিন্তু আমরা জাস্ট টেম্পারেচার দিব, কোনো সোডা লাইমের প্রয়োজন হবে না। এখান থেকেও সিম্পলি, এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা এখানে আসবে, এটা C মাইনাস হবে, এখান থেকে H প্লাস পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করবে? RC ডাবল বন্ড O বন্ড CH3 তৈরি করবে কিটোন প্লাস CO2, এখান থেকেও CO2 রিমুভ হবে। বুঝতে পেরেছো সবাই? খুব ইম্পর্টেন্ট, দুটো করে নাও। নেক্সট যেটা আমরা করব এরপরে, সেটা কি? রেট অফ রিয়াকশনের উপর কোশ্চেন করব, যেটা নিট জেইর জন্য খুব ইম্পর্টেন্ট। রেট অফ রিয়াকশন। দেখো রেট অফ রিয়াকশন কিসের উপর ডিপেন্ড করছিল বলছিলাম? দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। রেট অফ রিয়াকশন, দেখো রেট অফ রিয়াকশন কার উপর ডিপেন্ড করছিল? প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্ভ অ্যানায়ন। স্টেবিলিটি অফ কার্ভ অ্যানায়ন, কার্ভ অ্যানায়নের স্টেবিলিটি যত বেশি হবে রেট অফ রিয়াকশন তত বেশি হবে। তো আমরা একটা এক্সাম্পল করছি, এক্সাম্পল থেকে তোমরা বলো কার রেট অফ রিয়াকশন সবচেয়ে বেশি। দেখো প্রথমে আমরা নিচ্ছি CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড OH। ওকে, নেক্সট করছি CH3 বন্ড CH3 বন্ড CH বন্ড C ডাবল বন্ড O বন্ড OH। আর একটা করছি NO2 বন্ড CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড OH। দেখো এই হচ্ছে আমাদের তিনটা অপশন, এটা অপশন A, এটা অপশন B, এটা অপশন C।
এই এ বি সি অপশনের মধ্যে কোন কম্পাউন্ডটা খুব সহজেই ডিকার্বক্সিলেশন ঘটবে? দেখো আমাদের প্রত্যেকটার মধ্যে যদি সোডা লাইম নিয়ে আমরা যদি হিট দিই তো তৈরি করবে কি এখান থেকে আমাদের এই গ্রুপটা জায়গাটা ভাঙবে, তো আলটিমেট তৈরি হবে CH3 বন্ড CH2। ওকে, এটার মধ্যে কি হবে দেখো এখানে ভাঙবে CH3 বন্ড CH3 CH, এই জায়গাটা ভাঙবে, এখানে আসবে কার্বনের উপর নেগেটিভ চার্জ, এবং এখানে দেখো একটা আছে NO2 বন্ড CH, এখানে একটা CH3, বা এখানে আমরা ধরো এখানে CH3 না দিয়ে এখানে CH2 করছি, CH2 নিচ্ছি, চলো বন্ড সি, এখানে আমরা কি হবে তাহলে এরকম আমাদের ভাঙবে, এর উপরে আসবে নেগেটিভ চার্জ। দেখো কোন কার্ব অ্যানায়নটির স্টেবিলিটি সবচেয়ে বেশি? দেখো কার্ব অ্যানায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি কোনটাতে হবে? যেখানে কি হবে এই নেগেটিভ চার্জটা কম হবে, নেগেটিভ চার্জটা কার্বনের উপর কম হবে। দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি দেখছি এখানে CH2 রয়েছে, দেখো CH2 এর সঙ্গে কি করছে এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এই মিথাইল গ্রুপের কি আছে প্লাস আই ইফেক্ট, এই মিথাইল গ্রুপের কি আছে প্লাস আই ইফেক্ট। তো এই প্লাস আই ইফেক্টের ফলে কি করবে এ আরও ঠেলে দেবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এর ফলে কি করবে কার্বনের উপর নেগেটিভ চার্জকে আরো বাড়িয়ে দিবে, অর্থাৎ টেনশন আরো বাড়িয়ে দিচ্ছে, তাহলে আনস্টেবল হবে। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে দুটো প্লাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ অর্থাৎ মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে কি করবে এই কার্বনের উপর আরো বেশি ঠেলে দেবে, তো কি হবে টেনশন আরো বেড়ে যাবে, তো এই কার্বনের স্টেবিলিটি আরো কম। আর এই ক্ষেত্রে কি দেখছো এটার উপর কার্বনের উপর নেগেটিভ চার্জ, কিন্তু এই NO2 গ্রুপের কি আছে মাইনাস আই ইফেক্ট, তো মাইনাস আই ইফেক্ট থাকার ফলে কি করবে NO2 নিজের দিকে টানবে, নিজের দিকে টানলে কি হচ্ছে কার্বনের উপর নেগেটিভ চার্জ ডিক্রিজ করছে, অর্থাৎ কার্বনের স্টেবিলিটি বাড়ছে। তো এই জন্য কি হবে এই যে আমাদের কম্পাউন্ডটা আছে, এই যে আমাদের কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডের স্টেবিলিটি এই কম্পাউন্ডের রেট অফ রিয়াকশন সবচেয়ে বেশি, অর্থাৎ দ্য কারেক্ট অর্ডার অফ রেট অফ রিয়াকশন কোনটা হবে সবচেয়ে বেশি? সি গ্রেটার এ গ্রেটার বি। আশা করি সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।